দেখুন, অ্যালার্জিক রাইনাইটিস হলে নাকের স্প্রে আমরা রেগুলার ব্যবহার করতে থাকি, কিন্তু অনেক সময় নাকের স্প্রে দিয়েও ফেল করে যায়। অ্যালার্জিক রাইনাইটিসটা পারসিস্টেন্ট থেকেই ওঠে। সেটার থেকে বেরিয়ে আসার পার্মানেন্ট সলিউশন এবং কি করে ইমিউনোথেরাপি কাজ করে ওখান থেকে বেটার কোয়ালিটি অফ লাইফ দিতে পারে, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। নতুন দর্শক বন্ধু যারা এসেছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আর অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। পূর্ণ বন্ধু দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আর এখনো চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আমরা অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতাতে মৌলালিতে অবস্থিত। শিয়ালদা স্টেশন থেকে 5 মিনিট হাঁটা পথ মৌলালি মাজারের বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত, অর্থাৎ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত। আমরা সোমবার থেকে শনিবার অবধি কাজ করি। আর আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম 500 টাকা দিতে হয়, যার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নম্বর 727803477768। মূল আলোচনায় ফিরে আসি। এই যে কথাটা বলছিলাম যে ন্যাজাল স্প্রে নিতে নিতে এক সময় আছে যখন ন্যাজাল স্প্রেও কাজ করা বন্ধ করে দেয় এবং অ্যান্টি অ্যালার্জিক, অ্যান্টিহিস্টামিন বা অনেক সময় অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েডের, ওরাল সিস্টেমিক স্টেরয়েডের শরণাপন্ন হতে হয়। এই কারণটা কি? এই জেনারেলি যে ন্যাজাল স্প্রেগুলো দেওয়া হয় সেগুলো ইনহেলড কর্টিকোস্টেরয়েড, স্টেরয়েড ন্যাজাল স্প্রে। এটাই কিন্তু লাইন অফ ট্রিটমেন্ট, এটাই গোল্ড স্ট্যান্ডার্ড অফ ট্রিটমেন্ট অ্যালার্জিক রাইনাইটিস ক্ষেত্রে। অ্যালার্জিক রাইনাইটিস হলে ওই নাক দিয়ে হাঁচি পড়বে, নাক দিয়ে জল গড়াবে, ন্যাজাল ব্লকেজ হবে, এইরকম পরিস্থিতি। অনেক সময় ওটা নেবে গিয়ে ফার্দার গলায় খুসখুসানি করে, কাশি করে, সর্দি হাঁচি এগুলো চালু হয়। তো এই জিনিসগুলো কন্ট্রোল করার জন্য কথায় বলা আছে স্টিচিং টাইম সেভস 9। যদি অ্যালার্জিক রাইনাইটিসকে ঠিকঠাক করে অ্যাড্রেস করে দেওয়া হয় তাহলে ওই অ্যালার্জিক মার্চটা এগোবে না। অ্যালার্জিক মার্চ এগোনো মানে হলো নাক থেকে নেবে ওটা বুকের দিকে অ্যালার্জি পৌঁছে যাওয়া। বুকের দিকে অ্যালার্জি যখন পৌঁছায় তখন সেটাকে ওই কনভার্সন বলা হয়, ন্যাজো ব্রঙ্কিয়াল অ্যালার্জি হয়ে যাওয়ার মতন পরিস্থিতি নাকেও আছে এবং বুকেও আছে। এইরকম পরিস্থিতি তাহলে দুটোকে আলাদা আলাদা অ্যাড্রেস করতে হয়। নাকের জন্য চিকিৎসা দিতে হয়, বুকের জন্য চিকিৎসা দিতে হয়। এবার এই সামগ্রিক বিষয়ের পিছনে যে কলকাঠি নাড়ে সেটা হলো অ্যালার্জি। তো আমরা যদি অ্যালার্জিকে অ্যাড্রেস করে দিই তাহলে কিন্তু ল্যাটা চুকে যায়। অ্যালার্জিকে আমরা কিভাবে অ্যাড্রেস করব? তো প্রথম ধাপ হচ্ছে অ্যালার্জি টেস্ট। অ্যালার্জি টেস্ট করে চিহ্নিত করা কোন কোন জিনিস থেকে কোথায় থেকে কি অ্যালার্জি আসছে। সাধারণত দেখা গেছে যখন আমরা ইনহেলার প্রেসক্রাইব করি পেশেন্টদের অসুবিধা হয়, বলেন না না ডাক্তারবাবু ইনহেলার দেবেন না, এটা একবার নিয়ে নিলে হ্যাবিট পড়ে যায়, সারা জীবন নিতে হয়। হ্যাঁ, কিছুটা সত্য ঘটনা। কারণ হচ্ছে অ্যালার্জি জনিত এই সমস্যাগুলো আছে, আর অ্যালার্জি থেকেই এই জিনিসগুলো হয়। তো অ্যালার্জি হচ্ছে কোথা থেকে? অ্যালার্জি বেশিরভাগ অ্যালার্জি যেটা হয় ওটা এয়ারবোর্ন ফ্যাক্টর থেকে হয়, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থেকে হয়। তো এনভায়রনমেন্টে যে অ্যালার্জেনগুলো আছে সেগুলো আমার বডিতে প্রবেশ করে এবং আমার বডি হাইপার রিঅ্যাক্টিভ হয়, তাকে সহ্য করে নিতে পারে না, তার বিরুদ্ধে একটা প্রক্রিয়া করে ইনফ্লামেশন ক্রিয়েট করে। এই নিঃশ্বাস আমি নিচ্ছি, তার সাথে ঢুকলো অ্যালার্জেন এবং এটা প্রবলেম ক্রিয়েট করলো। ইনহেলার নিলাম, তৎক্ষণিকের মধ্যে কমে গেল, কিন্তু নিঃশ্বাস নেওয়াটা আমি বন্ধ করছি না। নিঃশ্বাস যখন নিচ্ছি সেটা শরীরে প্রবেশ করছে আর গিয়ে অ্যালার্জি ক্রিয়েট করছে। ইনহেলার নিলাম, রিলিভ হয়ে গেল। তার অন্য বিকল্প পথে আমরা কিন্তু আরো এগোচ্ছি না। বিকল্প পথটা হলো ইমিউনোথেরাপি। ইমিউনোথেরাপি কি করে হয়? সেটা ইমিউনোথেরাপি ভ্যাকসিন দিয়ে তার বিরুদ্ধে স্পেসিফিক ইমিউনোথেরাপি করা হয়। সেটা করার জন্য প্রথমে প্রয়োজন অ্যালার্জি পরীক্ষা করে বার করা কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। এই অ্যালার্জি পরীক্ষা করে যখনই আমরা চিহ্নিত করতে পারবো কোন কোন জিনিসে কত পরিমাণ অ্যালার্জি হচ্ছে, সেই অ্যালার্জি পরীক্ষার বেসিসে আমরা
ইমিউনোথেরাপি ভ্যাকসিন তৈরি করতে পারবো। এই ভ্যাকসিনটা ওরাল ড্রপ, মুখে খাওয়ার ভ্যাকসিন, এটা ইঞ্জেকশন কিছু নয়। 1 বছরের পুরো কোর্স 8,000 টাকা কস্টিং আছে। আর এই অ্যালার্জি পরীক্ষা করতে গেলে 2,500 টাকা চার্জেস আছে, কনসালটেশন ফি 1,000 আছে, এবং আনুষঙ্গিক কিছু পরীক্ষা যদি হয় তাহলে 1,500-2,000 টাকা এগুলো। এবার ইমিউনোথেরাপি যখন স্টার্ট করা হয় তারপর থেকে তার এফিকেসি আসতে 2 থেকে 2.5-3 মাস সময় লাগে। ম্যান টু ম্যান ভ্যারি করে, কারোর একটু তাড়াতাড়ি চলে আসে, কারোর একটু দেরি হয়। ইমিউনোথেরাপি চলাকালীনও কিন্তু ওষুধের প্রয়োজন আছে, কিন্তু এই ইমিউনোথেরাপির এফেক্টটা যখন কমপ্লিটলি এসে যাবে তখন কিন্তু আমরা এই ইনহেলারগুলো উইথড্র করে নিতে পারবো। আর এইরকম পরিষেবা নেওয়ার যদি প্রয়োজন থাকে তাহলে এই নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করে 500 টাকা আগাম দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনারা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত। অর্থাৎ মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়ি, মৌলালী মাজার থেকে বাঁ দিকে ঢুকে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আমরা সোমবার থেকে শনিবার কাজ করি সকাল 11টা থেকে 8টা পর্যন্ত, এবং আগাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা খুবই প্রযোজ্য। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেল এখনো যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যান। ভিডিও পছন্দ হলে একটা লাইক